নমস্কার, আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। আপনাদের সকলকে আসল হেলথে স্বাগত। আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ ইজ আসল। সুতরাং আমাদের আর্ট অ্যান্ড সায়েন্স সম্পর্কে আমি বেশ কিছু ভিডিও বলেছি। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের বর্তমান সিচুয়েশন, দ্যাট ইজ ওয়ার লাইক সিচুয়েশন। এবং সেই ওয়ার লাইক সিচুয়েশনে আমাদের স্ট্রেস অনেক বেড়ে যায়। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো অত্যন্ত বেড়ে যায় ওয়ার লাইক সিচুয়েশনে। কারণ এই সিচুয়েশানটা সম্পূর্ণ আলাদা সিচুয়েশান। আমাদের যে নিত্য নৈমিত্তিক জীবন আমরা যেরকম ডে টু ডে লাইফে কাটাই, তার থেকে যখন একটা দেশ ওয়ার লাইক সিচুয়েশনে পৌঁছে যায় তখন সম্পূর্ণ সিনারিও চেঞ্জ হয়ে যায়। সেই জন্য আমাদের এই যে স্ট্রেস, এমনিতেই বলে 21st সেঞ্চুরি ইজ কল্ড সেঞ্চুরি অফ স্ট্রেস। সারা পৃথিবীতে বিভিন্ন দেশের মধ্যে শুধু যুদ্ধ চলছে, কোনো শান্তি থাকছে না, মানুষের জায়গায় থাকছে না, মানুষ পশুর মতো হয়ে যাচ্ছে। আমি পরপর সেগুলো সবই আলোচনা করব যে আমাদের কি করা উচিত আর আমরা আজকে কি করছি। বর্তমান পৃথিবীতে আমাদের প্রাসঙ্গিকতা হয়তো আমরা হারিয়ে ফেলছি, আমরা আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারি। পৃথিবী হয়তো আমাদেরকেই মুছে দেবে, আমাদের এই সভ্যতাকে মুছে দেবে, কারণ আমরা দিনের দিন পশু স্তরে পৌঁছে যাচ্ছি। তো যাক, সেসব কথা পরে পরে সবই আসবে। তো একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে স্ট্রেস কি কি কারণে আমাদের বাড়ে? স্ট্রেস মেনলি ফিজিক্যাল ডেঞ্জারের জন্য হতে পারে। যেমন একটা যুদ্ধতে আমাদের যে গোলাগুলি আপনারা দেখতেই পাচ্ছেন, ড্রোন অ্যাটাক, মিসাইল অ্যাটাক, এটা আর্মি, এয়ারফোর্স, নেভি যে কেউ অ্যাটাক করতে পারে, নানানভাবে অ্যাটাক হতে পারে। এটা আর্মির পদাতিক থেকে শুরু করে, আর্টিলারির থেকে শুরু করে, আর্মার্ড থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে বিভিন্নভাবে অ্যাটাক হতে পারে। এবং তাতে বোথ আর্মি অথবা ডিফেন্স এবং সিভিলিয়ান, ডিফেন্স পারসন এবং সিভিল পারসন সকলেই হতাহত হতে পারে। এরকম তো কোথাও নেই যে আমি ডিফেন্স সেট আপকে অ্যাটাক করলাম তো তার পাশে সিভিল সেট আপ নেই। ইউজুয়ালি ডিফেন্স সেট আপ আর সিভিল সেট আপ পাশাপাশিই থাকে। তো সেক্ষেত্রে ফিজিক্যাল ডেঞ্জার মানে আমাদের যে ট্রমা, যে ইনজুরি, যে ক্যাজুয়ালিটি, আমি অলরেডি আমার ভিডিওতে ওয়ারে কি হয় মাস ক্যাজুয়ালিটি সেটা আমি বলেছি। একজন, দুজন, তিনজন ক্যাজুয়ালিটি নয়, এতে শয়ে শয়ে ক্যাজুয়ালিটি হতে পারে, হাজার হাজারে ক্যাজুয়ালিটি হতে পারে, ইভেন নিউক্লিয়ার ওয়ারফেয়ার হলে লাখে হতে পারে ক্যাজুয়ালিটি। তো সেইটাকে আমরা মাথায় রেখে আমরা ফিজিক্যাল ক্যাজুয়ালিটি সম্পর্কে বুঝতেই পারছি যে আমাদের কত ড্যামেজ হতে পারে, বিশেষ করে যারা ফোর ফ্রন্টে আছে বা তার থেকে কিছু পিছনে আছে। কিন্তু খেয়াল রাখবেন, সারা দেশের কোনো অংশই খুব সুরক্ষিত নয়। কারণ আজকের দিনে আমি এক জায়গায় বসে 100, 200, 300, 400, 1000 কিলোমিটার দূরে কোনো ড্যামেজ করতে পারি, আমি চেষ্টা করতে পারি। সেই জন্য ফিজিক্যাল ডেঞ্জার আমাদের ফার্স্ট ডেঞ্জার, যার জন্য ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্ট, মাস ক্যাজুয়ালিটি, ট্রায়াজ, যা কিছু আমি বলেছি সেগুলি খুব ইম্পর্ট্যান্ট। আজকে আমাদের সরকারও সেই সমস্ত ড্রিল প্র্যাকটিস করাচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, আমি 1 মে এটা ভিজুয়ালাইজ করে আমি আমার ফার্স্ট ভিডিও বানিয়ে ফেলেছিলাম। যদিও ডিরেক্টলি খুব কিছু বলিনি, কিন্তু ইনডিরেক্টলি আমি একটা আভাস দিয়েছিলাম যে আমাদের এবিসি অফ লাইফ জানতে হবে, আমাদের সিপিআর জানতে হবে। তো সেগুলো আপনারা সকলেই জানুন, আমার আগের ভিডিও ফলো করুন। এবং তারপরে ফিজিক্যাল ডেঞ্জারের পরে আমরা আসবো লস অ্যান্ড গ্রিফ। আমাদের যদি কারুর আত্মীয় স্বজনের ডেথ হয়ে যায়, সেটা যে কতটা বেদনাদায়ক, সেটা কতটা দুঃখজনক, সেটা আমরা জানি, যেটা আমাদের স্ট্রেসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সুতরাং আমি নিজে ফিজিক্যালি ইনজিওর্ড হতে পারি, অথবা আমার কোনো আত্মীয় স্বজন ইনজিওর্ড হতে পারে, বা আমার কোনো আত্মীয় স্বজন মারা যেতে পারেন। আমাকে সেই আত্মীয়কে হারানোর যে দুঃখ, তার জন্য আমার স্ট্রেস অনেক বেড়ে যেতে পারে। হতে পারে আমার বাড়ির
যিনি রোজগারপাতি করেন, যিনি ফ্যামিলিকে চালান, তিনিই হয়তো কোনো কারণে ইনজিওর্ড হলেন বা মারা গেলেন, তাহলে সেই ফ্যামিলির কী অবস্থা হতে পারে? হ্যাঁ, সুতরাং এগুলো সবই খেয়াল রাখতে হবে। এছাড়া হতে পারে আমাদের ট্রমা, ফিজিক্যাল তো বললাম, মেন্টাল ট্রমা ডিভাস্টেটিং মেন্টাল ট্রমা হতে পারে, এবং পোস্ট ট্রমাটিক যে ডিপ্রেশন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি বলে আমাদের একটা টার্ম আছে। এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আমাদের অধিকাংশ মানুষের থেকে সাফার করেন, বিশেষ করে যারা ব্যাটেল ক্যাজুয়ালিটি, যারা ব্যাটেলকে সামনের থেকে দেখেছেন, ফোরফ্রন্ট থেকে দেখেছেন, তাদের এই সমস্ত যুদ্ধ করা সৈনিকদের মধ্যে বা যুদ্ধে থাকা মানুষদের মধ্যে এটা আমি অনেককে দেখেছি। আমি কার্গিল ওয়ারের পার্ট ছিলাম। আমি পরাক্রম বলে আমরা একটা এক্সারসাইজ আমরা স্টার্ট করেছিলাম। আমি রাজস্থানে ছিলাম সেই সময়। আমি দেখেছি কি ট্রেমেন্ডাস স্ট্রেসের মধ্যে দিয়ে আমাদেরকে পেরোতে হয়, সেই ফেজগুলো দেখেছি। তার থেকেই আমি আমার অভিজ্ঞতা শেয়ার করে বলছি, আমাদের কিন্তু এই স্ট্রেস অনেক বেড়ে যায়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আনসার্টেনটি, যেটা আমাদের একটা স্ট্রেসের মেজর কারণ। আমরা জানিই না এই মুহূর্তে কি আছে, পর মুহূর্তে কি হবে, আজকে কি আছে, কালকে কি হবে, আজকে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস দেশের বা আমার ইন্ডিভিজুয়ালের বা সোসাইটির কি আছে, আগামীকাল কি হবে। আমরা অপরাক্রমে একমাত্র যুদ্ধে যাইনি, তার কারণ ছিল যে আমাদের দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। হয়তো পাকিস্তান পৃথিবীর ম্যাপ থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ভারতবর্ষ হয়তো 50 সাল পিছিয়ে যাবে। আমরা যে উন্নতি করেছি তার থেকে আমরা অনেক পিছিয়ে যাব। সেই কারণে আমরা আমাদের এই হিউজ যে লস, হিউজ যে ড্যামেজ, সেটার থেকে আমরা দূরে থাকতে চাওয়ার জন্য আমরা কখনো ডিরেক্ট যুদ্ধে যেতে চাইনি। কিন্তু হয়তো আজকের পরিবেশ পরিস্থিতি আমাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা দেখতে থাকব, সময়ই তার যোগ্য জবাব দিতে পারবে। এবং আনসার্টেনটির সাথে ডিসপ্লেসমেন্ট, অনেক সময় দেখবেন যে যেগুলো আর্মি সেট আপ বা তার কাছাকাছি, আজকের দিনে আপনারা টিভি খুললেই দেখতে পাবেন যে জম্মু কাশ্মীর বা ওয়েস্টার্ন বর্ডার পুরোটা, মানে রাজস্থান ওইদিকে যেগুলো যা আছে, পুঞ্চ আছে, রাজৌরি আছে, কুপওয়ারা আছে, কার্গিলের এরিয়া আছে, এদিকে আরকেপুরা আছে, ফলোদি আছে, বাপ আছে, বিকানির আছে, পোখরান আছে। বাপ, বিকানির, পোখরান, ওই জায়গাতে আমি নিজে ছিলাম। আমি দেখেছি যে যদি যুদ্ধ হয় বা এখন যে যুদ্ধ হচ্ছে, ইট ইজ অলমোস্ট ওয়ার লাইক সিচুয়েশন। তো সেখান থেকে এই পুরো সিভিল সেট আপকে, সিভিলিয়ানদেরকে ওখান থেকে পুরো সরিয়ে দেয়া হয়। তো যদি ওদেরকে পুরো সরিয়ে দেয়া হয়, হঠাৎ করে আপনি আপনার বাড়িতে ছিলেন, আপনাকে যদি হঠাৎ করে কোনো ত্রাণ শিবিরে পৌঁছে দেয়া হয়, তাতে কতটা স্ট্রেস বাড়তে পারে জাস্ট আপনি যদি ইমাজিন করেন এবং নিজেকে ওই রকম একজন মানুষের জায়গায় এমপ্যাথি ক্রিয়েট করেন, যদি বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে কি ট্রেমেন্ডাস স্ট্রেস, কি অসহায় অবস্থা। এবং ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলি, সেই কারণে এগুলো হচ্ছে স্ট্রেসের এক একটা বিরাট বিরাট কারণ। তো আমরা যে ফিজিক্যাল স্ট্রেস বলছি, সুতরাং আমাদের হেলথের দিক যদি আমরা দেখি, আমি ইউজুয়ালি বলি 4 ডাইমেনশন অফ হেলথ। ওয়ান ইজ ফিজিক্যাল হেলথ, অ্যানাদার ইজ মেন্টাল হেলথ, অ্যানাদার ইজ স্পিরিচুয়াল হেলথ, অ্যান্ড 4th ডাইমেনশন ইজ সোশ্যাল হেলথ। তো আমাদের ফিজিক্যাল হেলথ, যে হেলথের কথা বলছি, তাতে দুরকম ড্যামেজ, একটা ইমিডিয়েট ড্যামেজের কথা বললাম, আর একটা লং টার্ম ড্যামেজ হতে পারে। আপনারা জানেন বোধহয় যে একটা ক্যালামিটিস কোনো কিছু হলে তার ড্যামেজ, ভূপাল গ্যাস ট্র্যাজেডির ড্যামেজ আজও মানুষ ভোগ করছে। জাপানে অ্যাটম বোমার ড্যামেজ আজও, আমি গত বছর হিরোশিমা গেছিলাম, আমি জাপান গেছিলাম, আমি তাদের সাথে কথা বললাম, আজও তাদের মধ্যে কিছু কিছু এই রেডিয়েশন হ্যাজার্ডস এখনও আছে, তারা এখনও কিছুটা সাফার করছে। ভেবে দেখুন কবে ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, এবং আজকে তার এই যে নিউক্লিয়ার বা অ্যাটম বমের যে ব্যাড এফেক্ট, তা আজও সেখানে কিছু কিছু রয়ে গেছে। সুতরাং জেনারেশনের পর জেনারেশন
এই এফেক্ট থাকতে পারে। সুতরাং আমাদের যে ফিজিক্যাল হেলথ সেটা ইমিডিয়েট যেটা হয় ইনজুরি বা ট্রমা হতে পারে, ইনফেকশাস ডিজিজ হতে পারে, স্টারভেশন হতে পারে, ম্যালনিউট্রিশন হতে পারে। ভাবুন পাকিস্তানের অবস্থা, আজকে পাকিস্তানের জনগণ তারা এমনিতেই ঠিক করে খেতে পায় না হয়তো অনেক মানুষ। সেই মানুষগুলোর ওপরে যখন এই ইকোনমিক বার্ডেন এসে পৌঁছাবে, এই যুদ্ধের যে পরিস্থিতি, তাতে তাদের দেশের অর্থনীতি কোথায় গিয়ে পৌঁছাবে। তারা এমনিতেই লোকের কাছে ধার করে হাত পেতে চলতে থাকে, সারা পৃথিবীর থেকে ভিক্ষা করার মতো করে। আজকে তাদেরকে হয়তো আইএমএফ যদি লোন না দেয়, আমি ওর ডিটেলসে যাচ্ছি না, তাহলে কালকে তাদের স্টারভেশন, তাদের মধ্যে ইনফেকশাস ডিজিজ বাড়বে, তাদের মধ্যে ম্যালনিউট্রিশন বাড়বে, এবং এটা ভিসিয়াস সাইকেল। অনেক সময় ম্যালনিউট্রিশন, পভার্টি অ্যান্ড ম্যালনিউট্রিশন, ইনফেকশাস ডিজিজ, এগুলো একটা ভিসিয়াস সাইকেলের মতো কাজ করে, একটা অন্যটাকে বাড়িয়ে দেয়। ম্যালনিউট্রিশন ইনফেকশনকে বাড়ায়, ইনফেকশন ম্যালনিউট্রিশনকে বাড়ায়, আবার এর থেকে পভার্টি বেড়ে যায়। তো এটা একটা ভিসিয়াস সাইকেল। সুতরাং হাজারে হাজারে লাখে লাখে মানুষ হয়তো মারা যাবে শুধুমাত্র এগুলোর জন্যই। এছাড়া যেটা হতে পারে সেটা হচ্ছে ক্রনিক ডিসেবিলিটি। আপনারা হয়তো অনেক সময় দেখেছেন যে ওয়ার ক্যাজুয়ালিটিস, মেনলি যদি এই কমান্ড হসপিটাল বা আর্মির হসপিটালে যান তাহলে দেখতে পাবেন যে বিভিন্ন যে ওয়ার ক্যাজুয়ালিটি, আমরা অনেক ধরনের, কারুর হয়তো দেখবেন যে হাতটা নেই, কারুর পাটা নেই, কারুর চোখ ড্যামেজ হয়েছে, বিভিন্ন জায়গা বিভিন্নভাবে ওয়ার ক্যাজুয়ালিটি হতে পারে, যেগুলোর ইমিডিয়েট এফেক্ট আছে, ব্যাড এফেক্ট, এবং ক্রনিক মানে অনেক ডিলেড এফেক্ট সেগুলো থাকতে পারবে, এবং ডিসেবিলিটি এবং ইম্পেয়ারমেন্ট থাকতে পারে। আর একটা হচ্ছে অনেক মায়েদের জন্য এরকম একটা সিচুয়েশনের মধ্যে রিপ্রোডাক্টিভ হেলথ হ্যাজার্ড হতে পারে, যার জন্য ম্যাটার্নাল মর্টালিটি অনেক বাড়তে পারে, চাইল্ড মর্টালিটি বা ডিউরিং বার্থ যে সমস্ত হ্যাজার্ড সেগুলো বাড়তে পারে, এবং ফিউচার জেনারেশন অনেক বেশি সাফার করতে পারে। কারণ যদি যুদ্ধ হয় তাহলে দেশে শুধু যে আর্মির হসপিটালই তাতে ইনভলভড হবে এরকম না, আর্মির সেট আপে ইনভলভড হবে এরকম না, আমাদের সমস্ত দেশকে তার জন্য সাহায্য করতে হবে। তার জন্য সিভিল সেট আপ তাতে পার্টিসিপেট করবে। সিভিল হসপিটাল আমাদের এই ওয়ার ক্যাজুয়ালিটিকে ম্যানেজ করবে, যার জন্য আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্সটা, আমাদের হেলথ রিসোর্স অনেকটাই হয়তো এই ওয়ার সিচুয়েশনে ইনভেস্টেড হয়ে যাবে। তাহলে নর্মাল আমাদের দেশে এমনিতেই যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার তা অত্যন্ত পুয়ার বলা হয়, তো এরকম একটা সিচুয়েশন হলে তা পুয়ারেস্ট কন্ডিশনে পৌঁছে যাবে। সুতরাং বাকি যে সিভিল সেট আপের যে হেলথ প্রোভাইড করা, আমরা যে হেলথ সার্ভিস প্রোভাইড করি সেটা হয়তো আমরা এতটা আর করতে পারবো না, তা সেটা অনেক নেগলেক্টেড হবে, এবং তার জন্য আমাদের মর্টালিটি অ্যান্ড মরবিডিটি অনেক বেশি বেড়ে যেতে পারে। এগুলোকে মাথায় রাখতে হবে। সো এটা হলো ফিজিক্যাল হেলথ। মেন্টাল হেলথ আমি অলরেডি বলেছি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এগুলো সব আসতে পারে। মানুষের মধ্যে লোনলিনেস অনেক বাড়তে পারে, সুইসাইডাল অ্যাটেম্প বাড়তে পারে। আমাদের যে পারস্পরিক সম্পর্ক, যে সৌহার্দ্য বোধ বা কিছু, এগুলো অনেক কমে যেতে পারে। এগুলো হচ্ছে মোটামুটি মেন্টাল হেলথের মধ্যে আসে। এটা অনেক বড় সাবজেক্ট, আমি খুব ডিটেলসে যাচ্ছি না। এরপরে হচ্ছে স্পিরিচুয়াল হেলথের মধ্যে আমাদের অনেক সময় মরাল ভ্যালুস যেগুলো আমরা নিয়ে চলি, তা হয়তো আমরা অনেক সময় সেই মরাল জায়গাটা মেনটেন করতে পারবো না। আমাদের হয়তো ডিটেরিয়ারেশন হতে পারে, আমাদের হয়তো অবনমন হতে পারে, যে আমাদের যে মরাল ভ্যালুসগুলোকে আমরা এত বেশি গুরুত্ব দিই। কারণ যখনই আমাদের ইকোনমি ড্যামেজ হবে, যখন আমাদের সোশ্যাল স্ট্রাকচার সেগুলো অনেক ড্যামেজ হবে, আমাদের যখন কোনো একটা জায়গার থেকে ডিসপ্লেসমেন্ট হবে, ডেমোগ্রাফিক প্যাটার্ন চেঞ্জ হবে, মানুষ যখন ইনসিকিউরড হয়ে যাবে, আনসার্টেনটি অনেক বেশি বেড়ে যাবে, তখন সোসাইটির মধ্যে যে যার উপরে সোসাইটি দাঁড়িয়ে আছে, যে ভ্যালু সিস্টেমের ওপর দাঁড়িয়ে আছে, যে পিলারগুলো আছে, সেগুলো অনেক নড়ে যাবে, সেই ভিতটা নড়ে যাবে। সেই ভিতটা নড়ে গেলে অনেক বেশি টার্বুলেন্স এসে যাবে সোসাইটির মধ্যে।
সেই জন্য আমাদের যে স্পিরিচুয়াল বেস বা ধর্ম, যার ওপরে অ্যাকচুয়ালি যে আমাদেরকে ধারণ করে আছে, ধর্ম ধৃ ধাতুর থেকে এসেছে, যে আমাদেরকে ধারণ করে আছে, এই ধরিত্রী আমাদেরকে ধারণ করে আছে, এই ধরিত্রী যখন ডিস্টার্বড হবে, আমার ভারতবর্ষের মাটি যখন ডিস্টার্বড হবে, আমার মা যখন ডিস্টার্বড হবে, তখন কিন্তু সন্তানরাও ডিস্টার্বড হয়ে পড়বে। ভারতবর্ষ আমাদের মায়ের মতো, সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যতটা সম্ভব আমাদেরকে এই পজিশনে নিজেদেরকে স্ট্রং রাখতে হবে। আমি যার জন্য বারবার বলছি যে আমাদের মানসিক যে স্থিতি সেটাকে ঠিক রাখতে হবে। আমরা মানসিকভাবে দুর্বল হব না, কারণ আমরা জানি যাদের সাথে যুদ্ধ করছি তাদের স্ট্রেংথ আর উইকনেস কী, আর আমাদের স্ট্রেংথ আর উইকনেস কী আছে। আমরা টোটালি অর্গানাইজড একটা নেশন। আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, আমাদের ডিপ্লোম্যাটিক ক্যাপাসিটি, আমাদের জিও পলিটিক্যাল ক্যাপাসিটি, আমাদের রিসোর্সেস, আমাদের সমস্ত কিছু অনেক বেশি আছে। ঈশ্বর আমাদেরকে ঢেলে দিয়েছেন। সুতরাং এখানে মানে কাশী বিশ্বনাথ নিজে বসে আছেন। সুতরাং এ দেশ ঠিক থাকবে, এটা আমাদের মনের মধ্যে সবসময় স্ট্রেংথ রাখতে হবে। আমরা নিজেরা অনেক স্ট্রং, আমরা অনেক যুদ্ধ দেখেছি, হ্যাঁ, আমরা যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে দেখেছি, হ্যাঁ, সকুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। তো আমরা এখানে দেখেছি, হ্যাঁ, এসো হে আর্য, এসো অনার্য, এসো হে দ্রাবিড় চীন, রবীন্দ্রনাথ বলছেন। তো আমরা সকলকে নিয়ে, সকলের সাথে মিলেমিশেও থেকেছি, সকলের সাথে যুদ্ধও দেখেছি, বছর বছর ধরে, হাজার হাজার বছর ধরে আমরা এসব দেখেছি। কিন্তু আমাদের এই সনাতন ভারতবর্ষ তার সনাতন আদর্শকে আজও মেনটেন করেছে। আমরা আজও সমস্ত কিছুকে ধারণ করে আছি। ধরিত্রী আমাদের এই ভারতবর্ষ সমস্ত কিছুকে ধারণ করে আছে, আমাদের ধর্ম সমস্ত কিছুকে ধারণ করে আছে, এবং আগামী দিনেও ঠিক এইভাবেই ধারণ করে থাকবে। কোনো কোনো সময় কোনো টার্বুলেন্স আসে, কোনো ঝড়ঝঞ্ঝা আসে, কিন্তু সেই ঝড়ঝঞ্ঝা আবার চলে যাবে। এখন হয়তো একটা টেম্পোরারি একটা ফেজ, আমাদেরকে যার জন্য এটাকে ওভারকাম করতেই হবে। এছাড়া আমরা আর যদি বলি, তাহলে এই যে যুদ্ধ যেটা হয় তার ডিফারেন্ট ইম্প্যাক্ট থাকে। ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আমি বললাম যে সোলজারদের ক্ষেত্রে একরকম, যারা ডিফেন্স পার্সোনাল তাদের ক্ষেত্রে, তারা যেহেতু ফ্রন্ট লাইনে আছে, তারা সামনে যুদ্ধ করছে, তাদের ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, স্ট্রেস অনেক বেশি। তারা সামনে দেখছে গোলাগুলি, হ্যাঁ, তারা মিসাইল সমস্ত সামনে দেখছে। সুতরাং এবং তাদেরকে যুদ্ধ করতে হচ্ছে, তাদের নার্ভ এত স্ট্রং রাখতে হচ্ছে যে তারাই শত্রুকে দমন করবে। সুতরাং তাদের ক্ষেত্রে এর ইম্প্যাক্ট একরকম। এছাড়া আমাদের সিভিলিয়ানদের ক্ষেত্রে ইম্প্যাক্ট একরকম, কারণ আমরা হয়তো দূর থেকে দেখছি, নিশ্চয়ই আমরা এই যুদ্ধের পার্ট, আমাদেরই দেশ, আমরাই সব, কিন্তু তবুও আমাদের ওপরে ইম্প্যাক্ট একটু অন্যরকম। আর একটা আজকের দিনে মডার্ন টাইমসে খুব একটা ভালোই বলুন আর খারাপই বলুন একটা দিক এসেছে, দ্যাট ইজ ইন্টারনেট। আমাদের এই মিডিয়া বা আমরা যে সমস্ত খবর টবর দেখছি বা বিভিন্ন নিউজ চ্যানেল, এছাড়াও সোশ্যাল মিডিয়া তো আছেই, তো তারা অনেক সময় কিন্তু ঠিক না দেখিয়ে অনেক সময় বেঠিক দেখায়, অনেক সময় অনেক ফেক নিউজ করে, অনেক সময় অনেক প্রোপাগান্ডা করে, অনেক সময় মানুষকে কনফিউজ করে, অনেক সময় ফিয়ার ক্রিয়েট করে, হ্যাঁ, অনেক সময় থ্রেট ক্রিয়েট করে। এই যে ব্যাপারগুলো, আমি বলবো যে এখান থেকেও কিন্তু নিজেদেরকে যতটা সম্ভব সরিয়ে রাখতে হবে। আমরা আননেসেসারি, যেগুলোর কোনো প্রয়োজন নেই, সেই সমস্ত নিউজ বা সেই সমস্ত ইনফরমেশন আমাদের না পেলেই ভালো। আমরা যেন এই যে প্রবলেমগুলো এখন চলছে সেগুলোতে অ্যাডিক্টেড না হয়ে যাই। আমরা অনেক সময় ইমোশনালি এত বেশি ইনভলভড হয়ে যাই এই খবরগুলো দেখে, এই সমস্ত দেখে। আমাদেরকে সবসময় সত্যাসত্য বিচার করতে হবে, এবং আমাদের যে নিজস্ব মেন্টাল স্টেবিলিটি, ফিজিক্যাল স্টেবিলিটি, সোশ্যাল স্টেবিলিটি, ইকোনমিক স্টেবিলিটি, এইগুলোকে আমাদেরকে মেনটেন করতে হবে।
এবং এটা যেমন একটা ইন্ডিভিজুয়াল লেভেলে করতে হবে, যদি ইন্ডিভিজুয়াল লেভেলটা ঠিক থাকে তাহলে আমাদের সোশ্যাল লেভেল বা আমাদের কান্ট্রি লেভেলে ব্যাপারটা ঠিক থেকে যাবে। কারণ ইন্ডিভিজুয়ালদেরকে নিয়েই একটা সোসাইটি তৈরি হয়, একটা কান্ট্রি তৈরি হয়। সেই জন্য আমাদের এই ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রিটি যেটা আমাদের, সেটাকে আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা কিন্তু কোনো একটা জায়গায় কোনো বায়াসড হয়ে গিয়ে কোনো একটা ভুল খবর, কোনো একটা ফেক খবরকে নিয়ে অনেক বেশি লাফালাফি মাতামাতি করে কোনো লাভ নেই। এবং আমরা অনেক সময় আমাদের, বিশেষ করে বাঙালিদের, আমরা অনেক বীর এখান থেকে জন্মেছেন ঠিকই, অনেক ন্যাশনাল হিরো, হ্যাঁ, এখান থেকেই সুভাষচন্দ্র বসু, এখান থেকেই ঋষি অরবিন্দ, এখান থেকেই বিনয় বাদল দীনেশ, আমরা সবই জানি, এখান থেকেই ক্ষুদিরাম। কিন্তু আমরা আবার অনেক সময় মুখেন মারিতং জগৎ, আমাদের কাজের চেয়ে আমাদের আলোচনা বা আমাদের হইচইটা অনেক বেশি থাকে এবং মানুষকে অনেক সময় আমরা বিভ্রান্ত করি। এইটা যেন আমরা না করি। আমরা নিজেরাও অনেক সময় টেনশন নিজেদের বাড়িয়ে দিই এবং আরও 5 জনের টেনশন ক্রিয়েট করি। সোসাইটিতে আমরা অনেক সময় ফলস ইমপ্রেশন ক্রিয়েট করি। এইগুলো যেন আমরা না করি। দয়া করে প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আমাদের যে ম্যানেজমেন্ট, আমরা যেভাবে ম্যানেজ করতে পারি এই স্ট্রেসকে, স্ট্রেস অবশ্যই আছে, আমি বললাম এর খারাপ দিক আছে, অনেক ভালো দিকও আছে। আমরা যেন খারাপ দিকটা ছেড়ে ভালো দিকে ফোকাস করতে পারি। আমরা যেন আমাদের ম্যানেজমেন্ট, আমাদের যে সেলফ কেয়ার এবং আমাদের সোশ্যাল সাপোর্ট, এইগুলোর দিকে আমরা ফোকাস করতে পারি। আমাদের সেলফ কেয়ারের মধ্যে আমাদের নিজস্ব ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ডে টু ডে লাইফে আমরা যাতে ফিজিক্যালি ফিট থাকি, তার জন্য সেই দিকে আমরা কনসেন্ট্রেট করব। আমাদের হিউম্যান ব্রেনের 2টো অংশ থাকে, একটাকে লোয়ার ব্রেন, একটাকে আপার ব্রেন বলে। আমরা ইউজুয়ালি লোয়ার ব্রেন ফাংশানিং অভ্যস্ত, আমরা আমাদের প্রবৃত্তি দিয়ে চলি। আমি পরে আসবো লোয়ার ব্রেন আপার ব্রেন ফাংশান, এবং সেটাই হচ্ছে আসল জায়গা। স্ট্রেসের অ্যাকচুয়াল আসল জায়গা হচ্ছে যে আমাদের রোল কনসাসনেস আর সোল কনসাসনেস। আমি বলবো তো আমাদের এই রোল কনসাসনেস, আমরা কি রোল প্লে করছি সেটা যেন আমরা একটু বুঝে করি এবং উইথ র্যাশনালিটি করি। কারণ র্যাশনালিটি আমরা অনেক সময় ইউজ করি না। আমরা উই আর দ্য হায়েস্ট র্যাশনাল অ্যানিম্যাল ইন দিস ওয়ার্ল্ড। তো র্যাশনাল ওয়ার্ডটা আমরা অনেক সময় কেটে দিতে পারি, কারণ আমরা র্যাশনালিটিকে ইউজ করি না। দিস ইজ হায়ার ব্রেন ফাংশন। তো আমরা যদি এটাকে কেটে দিই, দেন উই আর দ্য হায়েস্ট অ্যানিম্যাল ইন দিস ওয়ার্ল্ড। এবং আমরা অনেক সময় আমাদের বিহেভিয়ার বা সব কিছুর মধ্যে আমরা আমাদের হায়েস্ট অ্যানিম্যালিটিকে আমরা এক্সপ্রেস করি। তো আমরা সেই জায়গাটা যাতে না করি সেটা আমরা একটু দেখব। এবং আমাদের যাতে অ্যাডিকুয়েট স্লিপ হয়, আমাদের নিউট্রিশন যাতে ঠিক থাকে, আমরা যাতে মেন্টাল যে ট্র্যাঙ্কুইলিটি লেভেল, আমরা অনেক সময়, আমি পরের ভিডিওতে আসব কি করে আমরা স্ট্রেস ফ্রি থাকতে পারি, কি করে আমরা মেন্টাল স্ট্রেসকে কম করতে পারি, যোগা, প্রাণায়াম অ্যান্ড মেডিটেশন, এগুলো আমি বলবো। তো প্রত্যেক দিন অন্তত রেগুলার বেসিসে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মানে লং ওয়াক বা ওয়াকিং বা কিছু অ্যাক্টিভিটিস, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো করা, একটু ডিপ ব্রিদিং করা, একটু পারলে মেডিটেশন করা, এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের সেলফ কেয়ারের দিকটা ঠিক রাখতে পারবো। এবং বেশ কিছু কমিউনিটি লেভেলে যদি আমরা করতে পারি, আমরা শুধু নিজের নয়, আমাদের অ্যাটিটিউড হবে লিভ অ্যান্ড লেট লিভ, হেল্প আদার্স। আমার এই চ্যানেলে আমি অলরেডি, এখন এই সিচুয়েশনের জন্য না, আমার মোটো হচ্ছে হেল্প ফর হেলদি ওয়ার্ল্ড। তো আমরা সোসাইটিতে এইভাবে কি করে হেল্প ফর হেলদি ওয়ার্ল্ড হতে পারে সেটার দিকে আমরা কনসেন্ট্রেট করব। আমরা নিজে বাঁচবো এবং আরও 5 জনকে বাঁচতে সাহায্য করব। আমরা অলরেডি, আমি আসল হেলথ যেটা আমাদের চ্যানেল শুরু করেছি, সেখানে যদি আপনাদের কারুর কোনো হেলথ সম্পর্কে, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ, এগুলোর সম্পর্কে কারুর কোনো জিজ্ঞাসা থাকে, জিজ্ঞেস করতে পারেন। আমাদের এই গ্রুপের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারেন। লোনলিনেস ফিল করবেন না। কোনো ডিফিকাল্টি আমাদের কাছে এক্সপ্রেস করুন, আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবো। যতটা পারবো আপনাদের সাথে আমরা থাকবো। এবং প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি, যারা যেখানে পারবে তারা যেন এইরকম কমিউনিটি তৈরি করে। এবং আজকাল অনেক টেলিমেডিসিন, বিভিন্ন গ্রুপ শুরু হয়েছে, সুতরাং সেই গ্রুপ যাতে বিভিন্নভাবে তারা গ্রুপে কাজ করতে পারে, সেইটার জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব। কারণ আজকের দিনে লোনলিনেস বা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন,
সুইসাইড এগুলো অনেক বেড়ে যাওয়ার চান্স আছে। সেই জন্য হেলথ কেয়ার প্রফেশনালদের কাছে, যারা হেলথ কেয়ার প্রোভাইড করছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে তারা যাতে প্রপার হেলথ কেয়ার প্রোভাইড করতে পারেন, প্রপার ইনফরমেশন দিতে পারেন, প্রপার ম্যানেজমেন্টের দিকে যেতে পারেন, এবং মেন্টাল হেলথ তো যারা মেন্টাল হেলথ কেয়ারের দিকে আছেন তারা যেন ঠিকঠাক গাইড করতে পারেন মানুষদেরকে, তাদের পাশে দাঁড়াতে পারেন। কারণ আমরা যদি মিসগাইড করি তাহলে তারা আরও অসহায় হয়ে যাবেন। এবং কমিউনিটি অ্যান্ড সোশ্যাল আমাদের বিভিন্ন ইনিশিয়েটিভ এবং অ্যাক্টিভিটিস এবং গ্রুপ অ্যাক্টিভিটিসের দিকে আমাদেরকে ঝুঁকতে হবে। বিভিন্ন জায়গায় আমরা অনলাইন ক্লাসেস স্টার্ট করতে পারি, বা টেলি কনসালটেশন, যেটা আমি অলরেডি বলেছি যে আমরা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিজেদের প্রবলেম শেয়ার করে আমরা সেই জায়গাতেও আমরা কিছুটা হলেও একজন আরেকজনের পাশে থাকতে পারি, একজন আরেকজনকে হেল্প করতে পারি। ঠিক আছে, এছাড়া কি করলে ভালো থাকা যায়, মানে লাইফ স্কিল ট্রেনিং এগুলো যদি আমরা করতে পারি। আমি জাপানে দেখলাম যে ওদের মধ্যে অনেক লাইফ স্কিল ট্রেনিং, আমি ওর ডিটেলসে এখন যাচ্ছি না, পরের কোনো ভিডিওতে আসবো। এবং কমিউনিটির স্ট্রেংথ বিল্ডিং, আমাদের কমিউনিটির যাতে স্ট্রেংথটা বাড়ে, আমরা যাতে একা একা না হই, আমরা সকলে মিলে। আপনারা জানেন যে একটা লাঠি সহজে ভেঙে যেতে পারে, কিন্তু 10টা লাঠিকে একসাথে করলে তার যে স্ট্রেংথ সেটা অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যদি আমরা সকলে মিলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দিয়ে দিই তাহলে আমরা হেলকে হেভেন বানাতে পারি, আমরা নরককে স্বর্গ বানাতে পারবো। সুতরাং যত ডিভাস্টেটিং কন্ডিশনই হোক না কেন আমাদের, আমরা সেটাকে আবার স্বর্গীয় জায়গায় পরিণত করতে পারবো। সুতরাং সেটা যেন আমরা করতে পারি। যদি কোনো কারণে ডিসপ্লেসমেন্ট বা মাইগ্রেশন কিছু হয়, যে সমস্ত মানুষরা আমাদের আশপাশে আসছেন বা আমাদেরকে যদি কোথাও যেতে হয়, আমরা যেন একটা গ্রুপ অন্য গ্রুপকে বা একজন মানুষ যেন অন্য মানুষকে সাহায্য করতে পারি। আমাদের ফ্যামিলি এবং রিলেশনশিপ যেগুলো আছে তার মধ্যে যেন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন খুব কম হয়, সেটা যদি আমরা পারি ম্যানেজ করার চেষ্টা করব। এছাড়া হচ্ছে সোশ্যাল আইসোলেশন, যদি কোনো মানুষ আমরা দেখি যে উনি সোশ্যালি খুব আইসোলেটেড বা ডিপ্রেসড বা ফ্রাস্ট্রেটেড আছেন, ওনাকে আমরা সাহায্য করার চেষ্টা করব। আর আমাদের ইন জেনারেল আমাদের গভর্নমেন্টের অনেক দায়িত্ব থাকবে, কারণ অনেক বেশি ড্যামেজ হতে পারে, ইকোনমি ড্যামেজ হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হতে পারে, পলিটিক্যাল একটা ইনস্টেবিলিটি আসতে পারে অনেক সময় এই ধরনের সিচুয়েশনে। সেইগুলোকে কত ভালোভাবে, কত ইন্টিগ্রেটেড ওয়েতে আমরা ম্যানেজ করতে পারি সেগুলো আমাদেরকে দেখতে হবে। আমি সমস্ত লিডার যারা আমাদের দেশে, যারা আমাদেরকে লিড করছেন, ইট মে বি মিলিটারি, ইট মে বি পলিটিক্যাল, ইট মে বি জিও পলিটিক্যাল, সমস্ত দিক দিয়ে সমস্ত জায়গায় সোসাইটিতে যারা আছেন সমস্ত মানুষকে আমি রিকোয়েস্ট করব যে আমরা যেন সকলের সাথে সকলে মিলেমিশে সকলের পাশে দাঁড়িয়ে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমার যতটুকু সামর্থ্য আছে, আমার মানসিক হতে পারে, আমার পারিবারিক হতে পারে, যেটুকু আমার সামর্থ্য আছে, আমার অর্থনৈতিক সমস্ত কিছু দিয়ে যেন আমরা এই সিচুয়েশনে, ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনে আমরা সকলকে সাহায্য করতে পারি। আমরা যেন লিভ অ্যান্ড লেট লিভ, এই আমাদের মোটো হয়। আমরা যেন সকলে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সুন্দর থাকতে পারি। আমাদের এই পৃথিবীকে, আমাদের এই ভারতবর্ষকে যেন আবার সুন্দর করে আমরা সব কিছু গড়ে তুলতে পারি। ঈশ্বরের কাছেও এই প্রার্থনা করে আমি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আমরা অন্য আলোচনায় যাব। নমস্কার।